হচ্ছে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট এবং সেই পোস্টে যাকে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী ছন্দা সরকার। অভিযোগ কি শুভেন্দু অধিকারী তিনি নাকি প্রমোটারের সঙ্গে টাকার রফা করছেন, এরকমটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর প্রমোটারের সঙ্গে টাকা রফার এই ভিডিও পোস্ট করেছেন পুরসভার কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে অভিযোগ। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই বা কোনোদিন কি এর উপরে আমি অনেস্টি মার্কেটটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট আমরা যা স্কোয়ার ফিট আছে সেটা। হ্যাঁ 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 আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? তো কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? তো কত 80 ইনটু 80 88 টাকা। এটা আমরা চাই। হ্যাঁ ওইটা 1 লাখ টাকা ওকে দিয়ে ফেলে। যদিও এই কাউন্সিলর ছন্দা সরকার আমরা কথা বলেছিলাম টেলিফোনে, তিনি অস্বীকার করেছেন। আমি প্রমোটারের সঙ্গে তার লিগাল বাড়িটা হচ্ছে কিনা, কি পয়েন্টে বাড়ি করছে, তার পেয়েছি কিনা, সমস্ত কিছু তো আমি তাকে জিজ্ঞেস করতে পারি। কেন প্রমোটারের সঙ্গে কথা বলছি শুধু কি টাকা পয়সা নিয়ে? আমার অত টাকা পয়সার লেনদেনের ব্যাপার নেই। যারা এই খবরটা শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে দিয়েছে তারা অন্যায় করছে, তার বিরুদ্ধে আমি গেছি। তার জন্য আমার নামে এইসব ঘটিয়ে বেড়াচ্ছে। আমি একদম বলবো না যে আমার দলের লোক সবাই ভালো। এখন বেনজল অনেক ঢুকেছে, তো বিজেপির লোকেরাই হয়তো আমাদের তৃণমূলের লোকেদের মিশে তারাই এখন এইসব অপপ্রচার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিংবা তারা কোনো অপপ্রচার করছে। আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না, সে আমার দলেরই হোক আর আমার বাড়ির লোকই হোক বা যেই হোক। আর এরপরে শুভেন্দু অধিকারী দাবি করেন যে ভয়েস স্যাম্পল টেস্ট হোক ছন্দা সরকারের, যদি ভুল হয় তিনি ক্ষমা চেয়ে নেবেন। অভিযোগ কি আনবো? প্রমাণ দিয়েছে, ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে। ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন, আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি। আর সন্দীপ ঘোষের খবরে যাই। সন্দীপ ঘোষের বেলেঘাটাতেও একটা বাড়ি আছে বিরাট, আমরা দেখিয়েছি। সেই বেলেঘাটা বাড়িতে এবার বেআইনি নির্মাণ এবং সেখানে নোটিশ দিল কলকাতা পুরসভা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে নোটিশ কলকাতা পুরসভার। কি নোটিশ, কেন নোটিশ, সব জানবো। এই বাড়ি থেকে এই বাড়িতেই 2 বছর ছিলেন বলা হচ্ছিল সন্দীপ ঘোষ। সরাসরি চলে যাব সেই বাড়ির সামনে থেকে, একেবারে রয়েছেন আমাদের রিপোর্টার অমিত। কি, কেন নোটিশ? দেখো, ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের তরফে বেলেঘাটা থানা এলাকার 83 নম্বর বদন রায় লেন, যেখানে সঙ্গীতা ঘোষ এবং সন্দীপ ঘোষের যে বাড়ি, সেখানে কলকাতা পুরসভার তরফে বিল্ডিং ডিপার্টমেন্টের তরফে নোটিশ দেওয়া হয়েছে। এবং এখানে 544 সেকশন 544 সিএমসি অ্যাক্ট 1980 এই ধারাতে নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই 4তলা বাড়িটি পরিদর্শন করা বা ইন্সপেকশন করা হবে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের তরফে। এবং মূলত এই বাড়িটি বৈধভাবে, এই বাড়ির ভেতরে কোনো ইললিগাল কোনো কনস্ট্রাকশন রয়েছে কিনা বা বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো পুরসভার আইন মানা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা এক্সামিন করতেছে। এই কারণেই কলকাতা পুরসভার তরফে এই নোটিশ ইস্যু করা হয়েছে এবং 30 তারিখ অর্থাৎ আগামী সোমবার কোনো নির্দিষ্ট অভিযোগ নেই, তারা নিজেরা সরেজমিনে। দেখো, সেকশন 544 অফ সিএমসি অ্যাক্টে যেটা বলা রয়েছে যে কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে পুরসভার আইন মানা হয়েছে কিনা বা পুরসভার যে সমস্ত নিয়মবিধি মানা হয়েছে কিনা সেইগুলো লঙ্ঘিত হয়েছে কিনা সেইগুলো কিন্তু ইন্সপেকশন করে দেখা হয়। সেই জায়গা থেকেই কলকাতা পুরসভার যে 544 নম্বর অ্যাক্ট রয়েছে সেই ধারাতে কিন্তু এই নোটিশ ইস্যু করা হয়েছে। সব মিলিয়ে আগামী সোমবার পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা তারা আসবেন এবং পুরো বাড়িটি তারা এক্সামিন করবেন, তারা বাড়ির বিল্ডিং এর ভেতরেও তারা খতিয়ে দেখবেন। এই মর্মে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। বেশ। আর সিবিআই তো তদন্ত করছে, আরজি করে বিভিন্ন তদন্ত, 3-3টে তদন্ত করছে। আজকে আবার আরজি করে গেলেন সিবিআই এর আধিকারিকরা এবং জুবিলি বিল্ডিং যেটা, সেই বিল্ডিং এ তারা গেলেন আরজি করে আবার তদন্তে। আরজি করে 3-3টে তদন্ত, ধর্ষণ, খুন, ভাঙচুর এবং দুর্নীতি, এই সমস্ত কিছুর তদন্ত চলছে। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, এটা কোন তদন্তে এলেন আবার জুবিলি বিল্ডিং এ?
দেখো আজকে করে খুন এবং ধর্ষণের ঘটনাতে যে সুপ্রিম কোর্ট যে 30 তারিখে যে শুনানি রয়েছে তার আগে কিন্তু ফের আজকে করে এবারে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ এলো সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা, এবং তারা কিন্তু মূলত এখানে আধিকারিক যারা প্রিন্সিপাল যারা রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলছেন এই কারণে, কারণ সিন অফ ক্রাইমে বা ঘটনাস্থলে বেশ কিছু সন্দেহভাজনের আনাগোনা ছিল, দেহ উদ্ধারের টিম তেমনটাই সিবিআই এর দাবি। ফলে তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য সিবিআই এর টিম আজকে ফের তারা এসেছে, কারণ সিন অফ ক্রাইমে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে সিবিআই এর দাবি। সেই কারণেই কিন্তু সিবিআই এর টিম আজকে এসেছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা যারা কিনা খুন এবং ধর্ষণের মামলা যারা তদন্ত করছে, এবং সুপ্রিম কোর্টে তারাই কিন্তু জানিয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। শুধু তাই নয়, এবং সেখানে একাধিক জনের আনাগোনা রয়েছে, তাদেরকে চিহ্নিতকরণ করে যাতে তাদের শাস্তি দেওয়া যায়, সেই কারণে কিন্তু আজকে ফের কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা আর্জি করে এসেছেন। বেশ, ইতিমধ্যেই রাত্রির সাথী নিয়ে উদ্যোগ নিয়েছে, অ্যাপ নিয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে রাত্রির সাথী অ্যাপ নিয়ে তৎপর হোক প্রশাসন, এবং সেই মতো আজকে রাত্রির সাথী দায়িত্বে প্রাক্তন পুলিশ কর্তাদের নাম ঘোষণা হলো। রাত্রির সাথী যে অ্যাপ, সেই অ্যাপে যাতে রাত্রিবেলা নিরাপত্তা পান মহিলারা, সেই কারণে এই অ্যাপ কলকাতা পুলিশ এলাকায় রাত্রির সাথী কারা কারা কোন কোন মেডিকেল কলেজের দায়িত্বে থাকবেন কি জানা যাচ্ছে, কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আরজিকর কাণ্ডের সময় কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে 1 মাস আগেই 17 দফা পদক্ষেপের ঘোষণা করা হয়েছিল নবান্নের তরফে। সেই তালিকারই অন্যতম এই রাত্রির সাথী হেল্পার অ্যাট নাইট, এবং সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা করা হলো। কলকাতার 6টি হাসপাতালে এই ঘোষণা করা হলো, যার মধ্যে রয়েছে নৌসাদ আলী, তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পাকসাকাকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুজ হোমরায় কলকাতা মেডিকেল কলেজের দায়িত্বে, অরবিন্দ কুমার মিশ্র এসএসকেএম বা পিজি হাসপাতালের দায়িত্বে, আসিফ জামাল শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজের দায়িত্বে, দেবাশিস চক্রবর্তী তাকে মেটিয়াবুরুজ বা গার্ডেনলি সুপার স্পেশালিটি হাসপাতাল, এবং বিশ্বজিৎ রায় তাকে টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতালের দায়িত্বে রাখা হয়েছে। ওকে। পার্থর জামিন মামলায় এবার কেষ্টর কথা। পার্থ আর প্রভাবশালী নন বলে সওয়াল করেছেন আইনজীবী। বিচারপতির মুখে নাম না করে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠে এসেছে। ঠিক কি হয়েছে সওয়াল জবাব শুনবো অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্ণব, দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন মামলা আগেই সিবিআই তার সওয়াল জবাব শেষ করেছে, কিন্তু এই মামলায় আজকে যখন শুনানিতে আসে তখন ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনি কিছু মন্তব্য করেন, এবং তিনি বলেন, এবং তার বলার প্রেক্ষিতটা হচ্ছে সুপ্রিম কোর্টে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সেটা অরবিন্দ কেজরিওয়াল হতে পারে, মনীষ সিসোদিয়া হতে পারে, পি চিদম্বরম হতে পারে, বা অনুব্রত মণ্ডলের প্রশ্ন। এবং এই অনুব্রত মণ্ডল কিছুদিন আগেই ফিরেছেন জামিন পেয়ে ইডির মামলায়, এবং তিনি তার প্রতি দলের যে আনুগত্য এখনও রয়েছে সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ জামিন পাওয়ার পর দলের তার সঙ্গে যে যোগাযোগ, অর্থাৎ তার প্রভাবশালী বিষয়টা যে এখনও লঘু হয়ে যায়নি, সেটাকেই নাম না করে বলার চেষ্টা করেছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তখনই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, মিলন মুখোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট, যে অনুব্রত মণ্ডলের কথা হয়তো বলতে চাইছে আদালত, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখন একজন বিধায়ক, অনুব্রত মণ্ডল একজন বিধায়কও নয়। পার্থ চট্টোপাধ্যায় এখন মন্ত্রী নয়, এবং অনুব্রত মণ্ডলের মতো ক্ষমতাবান নয় পার্থ চট্টোপাধ্যায়। কারণ অনুব্রত মণ্ডল একজন বিধায়ক না হয়েও পুরো বীরভূম জেলা তিনি কন্ট্রোল করতেন, কার্যত তিনি রিমোট কন্ট্রোলে ভূমিকা নিতেন বীরভূম জেলা সংগঠনের প্রশ্নে। এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় সেই রকম ক্ষমতাবান তো নই, তিনি মন্ত্রী নন, এবং তিনি নিশ্চিত যদি জেল থেকে বেরিয়েও আসেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, যেহেতু তিনি তৃণমূলে নেই, তার দল তাকে সাসপেন্ড করেছে, এবং একজন তৃণমূল সমর্থক তার সঙ্গে যোগাযোগ রাখবে বলে তিনি বিশ্বাস রাখেন না। শুধু তাই নয়, এই জায়গাতে থেমে থাকা নয়, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে প্রভাবশালী জায়গা থেকে, সেটাই বোঝানোর চেষ্টা করা হয়। যদিও এই জায়গাতেই কিন্তু আজকের জন্য সওয়াল জবাব শেষ হয়। তবে অনুব্রত মণ্ডলের বিষয়টি ফের আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা ঘুরে ফিরে আসাতে প্রভাবশালী যে কাঁটার জন্য এখনও পার্থ চট্টোপাধ্যায় জামিন পাননি, সেই জামিনের বিষয়টি নির্ভর করছে। তবে এক্ষেত্রে সিবিআইকে ডেডলাইন দিয়েছে
কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ, এবং সেখানে বলা হয়েছে 1 তারিখের মধ্যে সিবিআইকে কিন্তু লিখিত তাদের যুক্তি কি জামিনের বিরোধিতা সেটা জানাতেই হবে, এবং তার প্রেক্ষিতে 3 তারিখ এই মামলার ফের শুনানির জন্য আসবে। এবং যেহেতু পুজোর একটা লম্বা ছুটি রয়েছে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই পুজোর ছুটির আগেই আদালত চাইছে এই মামলার নিষ্পত্তি করতে, অর্থাৎ সেক্ষেত্রে যে পার্থ চট্টোপাধ্যায় জামিন ভাগ্য খুললেও খুলতে পারে পুজোর আগেই, অর্থাৎ আগামী সপ্তাহেতেই। ধন্যবাদ অর্ণব।